আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি সীমা পারভিন ব্লগসে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি ব্লগটি আপনাদের দেখতে ভালোই লাগবে। সকাল সকালে আম্মা বানাচ্ছিল চিতই পিঠে, তাই আপনাদের মাঝে একটু শেয়ার করে ফেললাম। যদিও এটা আমি বানাতে পারি না, তবে দেখতে কিন্তু ভীষণ মজা লাগছে। কারণ একটা অদ্ভুত ব্যাপার যে চিতই পিঠেটা ফুটো ফুটো হয়, দেখতে ভীষণ সুন্দর হয় আর অবাক করার মতোই বিষয়। কিন্তু এটা সবাই বানাতে পারে হয়তো, আমি এখনও জানি না, তবে আস্তে আস্তে শিখে যাব। আম্মার কাছ থেকে একটু দেখে নিচ্ছিলাম। এই দেখো, অলরেডি কিন্তু চিতই পিঠে একদম রেডি হয়ে গিয়েছে। এখন যেহেতু শীত চলে এসছে হালকা হালকা, আর শীতের সময় তো মধু পাওয়া যায়, মানে আখের গুড়ের যেটা মধু হয়, এই মধু দিয়েই কিন্তু আমি এই পিঠেটা খাচ্ছিলাম। আর এটা আমার নানির বাড়ি থেকে দেওয়া হয়, কারণ আমার নানির বাড়িতে ভীষণ পরিমাণে আখের চাষ হয়, সেখান থেকেই আসে। তো খাওয়া দাওয়া করার পরে দেখলাম যে দানিশ উঠে গিয়েছে, ওকে ফ্রেশ করিয়ে আজকে ব্রেকফাস্টে দিয়েছিলাম দুধ চকোস। ও তো খেয়ে নিল, আর আজকে বেশ ঠান্ডা পড়েছিল, তাই ওকে একটা সোয়েটার পরিয়ে দিয়েছিলাম। আপনাদের দিকে কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। বাড়িতে আজকে থেকে রঙের কাজ শুরু হয়েছে, তাই ভীষণ ব্যস্ততার মধ্য দিয়েই সময়গুলো কেটে যাচ্ছে। বাড়িঘর পুরো অগোছালো, মানে ভীষণ ব্যস্ত বলতে পারেন। আর যারা পুরনো বাড়ি রং করিয়েছেন তারা তো জানবেন যে কতটা কষ্ট পুরনো বাড়ি রং করাতে। কারণ জিনিসপত্র সব বাইরে বার করে রাখতে হয়, সব কিছুই তো আমরা আগিনায় রেখেছি। বেশি করে মিস্ত্রি দাদাদের লাগানো হয়েছে যেন কাজটা তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়। আজকে তো বাইরেটা প্রাইমারে কোটিং দেওয়া হচ্ছিল, যদিও বা আগে রং করা ছিল, তাই প্রাইমারটা একবার দিয়ে রং করা হবে, খুব একটা ঝামেলার কাজ নেই। তো প্রথমে বাইরের কাজটা হয়ে গেলেই ভিতরে কাজগুলো শুরু হবে। স্ত্রী দাদাদের জন্য চা বানিয়ে ওদেরকে দিয়ে এসে চলে এসেছি আমি মাছ ধোয়ার জন্য। যেহেতু দাদারা দুপুরবেলায় খাবেন, তাই আব্বু মাছ দিয়ে পাঠিয়েছিল। আর এই মাছটা দেখে কেউ কি চিনতে পারছেন? এটা রিঠার মাছ, খেতে খুবই সুন্দর। মাঝে সাঝে এক আধ দিন নিয়ে আসা হয়। একদমই কাঁটা থাকে না, একদম কাঁটাবিহীন মাছ। আর হাড়, মানে কাঁটাগুলোই হাড়ের মতো শক্ত শক্ত হয়ে থাকে। এই যে তেল তেলে পিসটা দেখতে পাচ্ছেন, এটা তো আমি না হয় বোন নিশ্চয়ই দুজনের মধ্যে কেউ একজন খাবই, কারণ এটা আমাদের দুজনেরই খুবই পছন্দের পিস। রান্নাবান্না যেহেতু আম্মাই করছিল, তাই আম্মার কাজে একটু হেল্প করে দিচ্ছিলাম। এদিকে প্রেসার কুকারে ডাল বসানো হয়েছিল, তার সাথে আলু করলা ভাজা আর ভাত। আমার দুটো সোনা বাবাই ভীষণ জ্বালাতন করছিল, তাই ওদেরকে দুটো করে চকলেট দিয়ে একটু শান্ত করলাম। বিকেলবেলার দিকে বোন আর আমি দুজন মিলে একটু ঘুরতে বেরিয়েছিলাম। অনেক দিন থেকে বোনের এক বান্ধবী আমাদেরকে ডাকে, তবে যাওয়া হয় না। আজকে একটু ফাঁকা সময় মতো গেলাম। যাওয়ার পরেই তো দেখলাম যে আমাদের জন্য খাবারের বিভিন্ন ধরনের আইটেম করেছেন। তো আমরাও সেই মতো খাওয়া শুরু করে দিলাম। আর আমার দানিশ বাবা তো খেলা করতেই ব্যস্ত। ওদের বিভিন্ন ধরনের ছোট বাচ্চার খেলনা আছে, মানে ওদের বাড়িতে ছোট বাচ্চা নেই, তবে ওদের পুরনো খেলনাগুলোই ওরা রেখেছে, আর সেগুলোই আমার দুটো সোনা বাবাকে বার করে দিয়েছে। ওরা খেলা করছে, তার সাথে কিছু খাইয়েও দিলাম। ওদের একটু ওপরে এসছিলাম, শুনেছিলাম যে ওদের নাকি ছাদের ওপরে একটা ছাদ বাগান তৈরি করেছে। তো সেই বাগানটা দেখার জন্য এলাম। এসে তো সত্যিই মনে হচ্ছে এটা একটা বাগান। এমন কোনো গাছ নেই যেটা নেই। ফুলকপি, বাঁধাকপি, শাক, বেগুন, টমেটো, আলু, মানে বিভিন্ন ধরনের শাক সবজির গাছ রয়েছে। আর তার সাথে আবার সিমের গাছ, কুলের গাছ, পেয়ারার গাছ, লঙ্কার গাছ, বিভিন্ন ফুলের গাছ, ড্রাগন, মানে বিভিন্ন ধরনের গাছ রয়েছেন। ওই কাকিমার কাছ থেকে শুনলাম কাকিমা নাকি প্রত্যেক দিন এই গাছগুলোর পিছনে 1 থেকে 1.5 ঘন্টা সময় ব্যয় করেন। কোনো কাজের পিছনেই আপনার পরিশ্রম ব্যয় না করলে আপনি কিন্তু বড় হয়ে উঠতে পারবেন না। সেই রকমই কাকিমার পরিশ্রমে কিন্তু এতগুলো গাছ সুন্দর তরতাজা হয়ে রয়েছে। আর বিভিন্ন সারও ব্যবহার করেন, ওই সবজির খোসা, তারপর কলার খোসা, এইসব দিয়েই। আর আমার দুটো সোনা বাবা এত গাছ দেখে তো ভীষণ খুশি। আর এই যে ছোট্ট ছোট্ট লেবুর গাছটায় ছোট ছোট লেবু ধরে আছে, এগুলো দেখতে খুবই ভালো লাগছিল। সত্যি বলছি, মানে মনটা না একদম আনন্দে ভরে উঠছিল এইরকম একটা ছাদ দেখে। আমারও খুব ইচ্ছে হয়, তবে এতটা সময় কোথায় পাবো, ওই ভেবেই কিন্তু বাগান তৈরি করা হয় না। তবে সাপোর্টেরও একটা প্রয়োজন আছে। কাকিমাকে কিন্তু
কাকু অনেক সাপোর্ট করেন এই গাছগুলো যত্ন করার পিছনে, মানে সার থেকে শুরু করে যে সমস্ত জিনিস লাগে সেগুলো কিন্তু কাকুই এনে দেন। এদিকে কাকিমা গাছে জল দিচ্ছিল, তাই একটু আপনাদের মাঝে শেয়ার করলাম। চলে এসেছিলাম বাড়ি, এসে আজকে রান্নাবান্না শুরু করে দিয়েছিলাম। আব্বু বলছিল যে আজকে ডিমের কারি বানাতে, তো আম্মাকে বললাম যে ডিমের কারিটা আমি তৈরি করে ফেলছি। আম্মা তো ঝোল করে বানাই, তবে আমি একটু অন্যরকম করে বানাবো। আম্মা এইভাবেও বানায়, তো আম্মার স্টাইলে বানাচ্ছি একটু অন্য করে। প্রথমে ডিমগুলোকে লবণ আর হলুদ দিয়ে হালকা করে ভেজে নিলাম। আমি ডিম কিন্তু খুব একটা বেশি ভাজি না, তবে চামড়াটা মানে ডিমের যে চামড়াটা থাকে সেটা একদম শক্ত শক্ত হয়ে যায়, খেতে একদমই ভালো লাগে না। এদিকে ডিমগুলোকে ভেজে তুলে রাখলাম, তারপরে কড়াইয়ে দিয়ে দিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা আর অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে আসলে তাতে লবণ, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব রকম গুঁড়ো মশলা দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিতে হবে। যখন হালকা ভাজাও হয়ে আসবে সেই পর্যায়ে দিতে হবে পরিমাণ মতো জল। এখানে আমি প্রথমে একটু জল দিলাম, তারপরে মনে হলো যে না আরও একটু জল লাগবে, তাই আরও একটু জল দিলাম। এরপর ঢাকা চাপা দিয়ে পেঁয়াজগুলোকে সেদ্ধ করে নিতে হবে। তারপর ডিমগুলোকে দিয়ে ভালোভাবে কষিয়ে নিলেই কিন্তু নামানোর আগে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলে একদম আমার ডিমের কারি রেডি। আপনাদের যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশ একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনাদের সাপোর্ট কিন্তু আমার এই চ্যানেলটার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর চাইলে একটা সুন্দর কমেন্ট করতে পারেন। আল্লাহ হাফিজ।